ওয়েলকাম ফ্রেন্ডস। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ স্বাভাবিক আছো। আজকে তোমাদের সঙ্গে আরও একটি নতুন পর্বে তোমাদের করা বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। প্রতিবারের ন্যায় এবারও বলে রাখি, উত্তরগুলো তোমাদের যদি যথাযথ মনে হয় তোমরা গ্রহণ করবে, প্রয়োজনে তোমরা সেগুলোকে মডিফাই করে নেবে। ঠিক আছে? আর তোমাদের মনে যদি আরও কিছু প্রশ্ন থাকে বা কিছু প্রশ্ন জিজ্ঞাসা থাকে, তোমরা এই ভিডিওর কমেন্টে তোমরা জানাতে পারো, অথবা আমাদের যে নাম্বার আছে, আহ, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানেও তোমরা চাইলে জানাতে পারো। আচ্ছা, ফার্স্ট আমাদের বিট্টু বলে একজন ভাবী শিক্ষক, তার একটা প্রশ্ন ছিল যে স্যার, ক্লাসে প্রায় সমান উপস্থিতি থাকা সত্ত্বেও কোনো কোনো শিশু 90% পায়, আবার কোনো শিশু 30% পায়, এমনটা কেন হয়? এরকম প্রশ্ন যদি আমাদেরকে করে, আমার যেটা মনে হয় সেটা বলতে হবে যে স্যার, আমি একজন শিক্ষক বা শিক্ষিকা হিসাবে আমি আমার পূর্ণ কর্তব্য পালন করব ক্লাসে। এইবারে ক্লাসে উপস্থিত পড়ানোর সময় আমি প্রত্যেককে সমান গুরুত্ব দিয়ে সমানভাবে বিষয়টা তারা বুঝতে পারছে কিনা বা বুঝেছে কিনা সেটা আমি জানার চেষ্টা করব। কিন্তু পরবর্তীতে স্যার এমনটা দেখা যায় যে ক্লাসে তারা হয়তো ঠিকঠাক বিষয়টা বুঝতে পারলো, বা কিছু শিক্ষার্থী থাকে যারা বুঝতে না পারলেও কিন্তু আমাদেরকে যথাযথ বলে না। কোথাও যেন তাদের একটা লুকানো ভয় বা তাদের যে একটা লজ্জা সেটা কিন্তু কাজ করে। তো সেই ধরনের কিছু শিক্ষার্থী যারা কিন্তু কিছুদিন পর যে বিষয়টা হলো সেই বিষয়টা কিন্তু আর বাড়িতে অভ্যাস করে না, এবং এই অভ্যাস না করার কারণে কিন্তু আমার মনে হয় স্যার এই পার্থক্যটা তৈরি হয়েছে। অর্থাৎ এই ধরনের উত্তর দিলে কি হবে, অ্যাজ এ টিচার তুমি কিন্তু এখানে নিরপেক্ষ থাকলে, তুমি প্রত্যেকটা স্টুডেন্ট যে তোমার কাছে সমগুরুত্বপূর্ণ বা তুমি যে সবার জন্য সমান সেই দৃষ্টিভঙ্গি প্রকাশ করলে, তার পাশাপাশি তুমি এটাও বুঝিয়ে দিলে যে একটা শিক্ষার্থী 90% আর একটা শিক্ষার্থী 30% পাচ্ছে, তার একটাই কারণ, সেটা হচ্ছে প্র্যাকটিস। আমরা যদি বেশি বেশি প্র্যাকটিস করতে পারি কোনো বিষয়, যখনই প্র্যাকটিস বা চর্চা করব, তখনই কিন্তু আমার সেই বিষয়ের প্রতি আমার ভালো ধারণা থাকবে, এবং পরবর্তীতে সেই বিষয়টা কিন্তু আমি ভালোভাবে যে কোনো জায়গায়, সেটা মৌখিক হোক বা লিখিত হোক, উপস্থাপন করতে পারবো। তো আশা করছি এইভাবে বললে অনেকটা তোমার উত্তরটা হয়ে যাবে। সেকেন্ড আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কুসংস্কার প্রতিরোধে আপনি কি করবেন? তো এই ধরনের প্রশ্ন যদি তোমাদেরকে করে, তুমি বলবে স্যার, আমি মনে করি কুসংস্কার মানে হচ্ছে আমাদের যেটা সঠিক সেটা না বুঝে যেটা আমাদের জানানো হয়েছে সেটাকে সঠিক ভেবে আমরা মেনে চলা। স্যার, আমি মনে করি এই ধরনের যদি কোনো কুসংস্কার আমাকে বলা হয়, আমি তার সঠিক বৈজ্ঞানিক যুক্তিটা দেওয়ার চেষ্টা করব, এবং তাদেরকে বোঝাবো যে তুমি যেটা ভাবছো সেটা সঠিক নয়, সঠিকটা হলো এইটা। যেমন ধরুন, অনেকে বলে চৌকাঠে বসতে নেই। ঠিক আছে? তো কেন বসতে নেই? তারা কিন্তু বলে ঘরের চৌকাঠে বসবে না। এটা হচ্ছে কুসংস্কার। তাহলে বৈজ্ঞানিক যুক্তি কি বলছে? চৌকাঠ হচ্ছে আমাদের ঘরের প্রবেশদ্বার। এবার যখন কেউ ঘরের চৌকাঠে বসবে, তাহলে তার ওই ঘরের মধ্যে কেউ যদি প্রবেশ করে বা ঘর থেকে কেউ বাইরে আসে, স্বাভাবিকভাবে তার কিন্তু একটা অসুবিধা হবে। তো বিজ্ঞান বলছে এই অসুবিধার কারণেই কিন্তু এটা বলা হয়। অনেকে বলে বালিশের ওপরে বসলে নাকি ফোড়া হয়। এটাও কিন্তু একটা কুসংস্কার। তাহলে বৈজ্ঞানিক যুক্তি কি দেখাতে হবে? বলতে হবে বালিশে আমরা মাথা দিয়ে রাত্রিরে ঘুমোই। এবার সেইখানে যদি আমরা যদি কোনোভাবে পা দিই বা কোনোভাবে বসে পড়ি, তাহলে আমাদের পায়ের বা জামা কাপড়ের যে ধুলোগুলো সেগুলো বালিশে লেগে যাবে। আমি যখন রাত্রিরে ঘুমোবো, তখন স্বাভাবিকভাবে আমার মুখের মধ্যে কিন্তু সেই ধুলোগুলো লেগে যাবে, এবং সেখান থেকে কিন্তু আমার অনেক মানে একটা তুলনামূলক আমাদের একটা পরিষ্কার বালিশের সঙ্গে অপরিষ্কার বালিশের একটা পার্থক্য এখানে বোঝানো যেতে পারে। এর পাশাপাশি তো আছেই সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, এরকম নানান কারণ। তো তোমাকে যদি এই প্রশ্ন করে, তুমি এটাই বলবে। তখন দেখবে এখানে তোমাকে নেক্সট কাউন্টার প্রশ্ন এটাই করবে, তাহলে বলুন যে আপনি এমন একটা ঘটনা বলুন যে ঘটনাটি আপনি এই কুসংস্কার প্রতিরোধে আপনি প্রয়োগ করবেন। তো সেই জন্য তোমাদের কাউন্টার একটা রাখবে। এবার যেহেতু আমাদের একদম নিচু ক্লাসের 4 এর বইয়ে সম্ভবত পরিবেশে আমাদের যেহেতু ওই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ বিষয়টা হালকা করে আছে,
তো চেষ্টা করবে ওই বিষয়টা তোমাদের তুলে ধরা, যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হলে আমাদের ভাতে বা বিভিন্ন খাবারে এই কুলের কাঁটা বা এই ধরনের পাতা এসব দেওয়া হয়। তো এই বিষয়টা তুমি কিন্তু ওখানে তুলে ধরতে পারো। নেক্সট আর একটা প্রশ্ন তুমি করেছিলে, সেটা হচ্ছে ডিআইইটি, ডায়েট, এটা কি? তো এটা আমরা সকলেই জানি, এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট, ডি ফর ডিস্ট্রিক্ট, আই ফর ইনস্টিটিউট, দ্য ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, ডিআইইটি, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। তো এটা মেনলি কি করা হয়, তোমাকে যদি বলা হয় এটা কি, তখন তুমি ফুল ফর্ম বলবে স্যার ডায়েট মানে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। এখানে মূলত আমাদের কোনো একটা শিক্ষক এর পূর্বের ট্রেনিং এবং শিক্ষকতা পাওয়ার পর তার ট্রেনিং দুটোই করানো হয়। মানে ডায়েটের আমার মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য এটা, মানে একজন শিক্ষক হবে, শিক্ষক হওয়ার পূর্বের যে ট্রেনিং, অর্থাৎ যেটাকে তোমরা ডিএলএড বলছো, সেটাও যেমন করানো হয়, আবার শিক্ষকতা চাকরি পাওয়ার পর যখন কোনো সরকারি মানে তোমার হচ্ছে যেটা বলা হচ্ছে কর্মজীবন শুরু হয়ে গেল শিক্ষকতা, ইন সার্ভিস যেটা বলছে, সেই অবস্থায় একটা ট্রেনিং হয়, সেটাও কিন্তু আমাদের ডায়েটে করানো হয়ে থাকে। এর পাশাপাশি তুমি বলবে আমাদের যে প্রাইমারি এডুকেশন যে সিস্টেম আছে, সেই সিস্টেমটাকে আরো মডিফাইড বা আরো ডেভেলপমেন্ট করার জন্য যদি কোনো কিছু আমাদের কোনো প্রকল্প আসে বা কোনো সুযোগ সুবিধা আসে বা কোনো রকম কিছু প্রয়োজন হয়, সেটাও কিন্তু এই ডায়েটের মাধ্যমেই করা হয়। আমার ভালো মনে আছে আমার কর্মজীবনে একবার কিন্তু আমাদের ডায়েটে যেতে হয়েছিল, আমি যে 2 বছর প্রাইমারিতে ছিলাম সেইখানে। তো সেখানে কি করা হয়েছিল আমি বলে দিচ্ছি। দেখবে একটা ন্যাস বলে একটা পরীক্ষা হয়েছিল, ঠিক আছে, ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে একটা পরীক্ষা হয়েছিল, সেটা ন্যাস বলা হয়, এখন বর্তমানে সেটা স্যাস করছে, মানে স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে বলে একটা পরীক্ষা হয়। ওটাতে কি হয়, ওটাতে দেখতে হয় যে আমার পুরো ভারতবর্ষব্যাপী যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে বা উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলো আছে, সেখানে পড়াশোনার মান কেমন, সেখানকার শিক্ষার্থীরা পড়াশোনাটা কতদূর কি অগ্রগতি করেছে, সেটা ওভারঅল পারফরমেন্স জানার জন্য একটা সার্ভে টেস্ট করা হয়। এবং সেই সার্ভে টেস্টটা কি করা হয়, ওই প্রাইমারি স্কুলগুলোর যখন করা হয়, তখন কিন্তু ওই ডায়েটকে আমাদের মানে আর কি কি বলা হয়, মানে দায়িত্ব দেওয়া হয়। তো ডায়েট থেকে কিন্তু আমাদের ওখানে বলা হয় কিভাবে পরীক্ষাটা নেওয়া হবে না হবে, এবং সেই কোশ্চেন টোশ্চেন সমস্ত কিছু আমাদেরকে কিন্তু দেওয়া হয়। অবশ্যই কিন্তু ডায়েট থেকেই দুজন প্রতিনিধি থাকবে, তারাই আসবে, মানে তারাই পরীক্ষা নেবে, তারাই সমস্ত কিছু করবে, তারাই আবার মানে কোশ্চেন মানে যেগুলো পরীক্ষার পর সেগুলো সমস্ত কিছু নিয়ে চলে যাবে। তো এটাও কিন্তু একটা তোমাদের প্র্যাকটিক্যাল উদাহরণ বলে রাখলাম, যে মানে তোমাদের গল্পটা মনে রাখলে তোমাদের সুবিধা হবে, যে প্রাইমারি এডুকেশন সিস্টেমের যদি কোনো রকম মডিফিকেশন প্রয়োজন হয়, কোনো রকম কিছু উন্নতির প্রয়োজন হয়, তখন কিন্তু এই ডায়েট এর মাধ্যমে হয়ে থাকে। এছাড়াও তুমি আরেকটা জিনিস বলতে পারো, আমাদের শিক্ষকতা চাকরি পেয়ে যাওয়ার পর বিভিন্ন রকম স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং যেগুলো হয়, অর্থাৎ তোমার হচ্ছে দেখা যাচ্ছে তোমার প্রফেশনাল কোনো স্কিল ডেভেলপমেন্টের প্রয়োজন আছে বা কোনো তোমার লিডারশিপ ডেভেলপমেন্টের কোনো প্রয়োজন আছে, এই ধরনের প্রয়োজনগুলো যে ট্রেনিং দেওয়া হয়, সেটাও কিন্তু এই ডায়েটের মাধ্যমেই হয়ে থাকে। তো বুঝতেই পারছো ডায়েটের গুরুত্বটা কতটা। আরেকটা প্রশ্ন করেছিলে যে আয়ত শব্দের অর্থ কি? তো আমি যতটুকু দেখেছি আয়ত একদম মানে যেমন বলা হয় আয়ত মানে হচ্ছে বিস্তৃত বা দীর্ঘ, এই অর্থে কিন্তু ব্যবহার করা হচ্ছে, বা বিশাল, ঠিক আছে। যেমন হচ্ছে আয়তকা বলা হয় আয়ত লোচন, মানে যে আয়ত লোচন মানে এখানে টান টান চোখ আর কি এরকম। তো বিস্তৃত দীর্ঘ টান টান এরকম মানে দেখতে হবে কোথায় প্রয়োগ হচ্ছে, সেই অনুসারে তুমি কিন্তু এটা বলতে পারো। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছিলে যে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের কিভাবে শিক্ষাদান করবেন। তো এটা আমি যেটা বলবো, আমার যেটা মনে হয় বর্তমানে যুগে দাঁড়িয়ে একটা সরকারি যদি ইনস্ট্রাকশন আমরা ফলো করি, তাহলে পিছিয়ে পড়া স্টুডেন্টদেরকে কিন্তু আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো এবং তার জন্য ইমপ্রুভমেন্টের জন্য কি কি প্রয়োগ করা দরকার সেটা করতে পারবো। এবং সেটা করতে পারবো কিন্তু আমরা সিসিই এই যে কার্ড আছে, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন, অর্থাৎ যেটা আমরা পিকক মডেল বলে থাকি। দেখবে আমার চ্যানেলে একটা ভিডিও আছে পিকক মডেলের উপর, যতটা পেরেছি খুবই জটিল একটা বিষয়। জটিল এই কারণেই বলছি কারণ তোমরা যখনই চাকরি পেয়ে যাবে, তোমাদের চাকরি পাওয়ার পর প্রথম যে ট্রেনিংটা করাবে তোমাদের স্কুল থেকে এসআই অফিসে, সেটাই হচ্ছে এই পিকক মডেলের উপর, অর্থাৎ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশনের উপর। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই অনেকগুলো দিনের ট্রেনিংকে আমি মোটামুটি
আধা ঘন্টা কি 1 ঘন্টার একটা ভিডিওতে মোটামুটি বলার চেষ্টা করেছি। তো ওই যে পিকক মডেলের যে ফর্মেটিভ ইভালুয়েশন যেটা আমরা করে থাকি, বিভিন্ন প্যারামিটার আমাদের আছে, যেমন কোশ্চেনিং এর পাওয়ার, অ্যানসারিং এর পাওয়ার, শ্রবণ ক্ষমতার পাওয়ার, তার অ্যাক্টিভিটিস এর পাওয়ার। তো এই যে বিষয়গুলো আমাদের আছে, তো সেইটার যে কি মানে ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা যদি আমরা প্রপারলি মেনটেন করি, তাহলে কিন্তু একটা পিছিয়ে পড়া স্টুডেন্টকে খুব সহজে আমরা আইডেন্টিফাই করতে পারবো, এবং কিন্তু তার যে প্রতিকার সেটাও কিন্তু আমি করতে পারবো। কেন বলছি? কারণ একটা শিক্ষার্থী পিছিয়ে পড়া মানে কিন্তু এটা মাথায় মধ্যে রাখতে হবে আমাদেরকে, সে কিন্তু সমস্ত দিক দিয়ে পিছিয়ে পড়তে পারে না। সে হয়তো ক্লাসে মনোযোগী, সে আমার ক্লাস শোনে, কিন্তু দেখা যাচ্ছে সে ক্লাস শোনার পর, যেমন আমাদের আজকে প্রথম আলোচনার যে প্রথম প্রশ্নটা, সে সব কিছু থাকে, এরকম স্টুডেন্ট থাকে, ক্লাসে খুব ভালো উত্তর দেয়, সমস্ত প্রশ্ন ও গ্রহণ করে, ক্লাসে আমাদের সঙ্গে ইন্টারাকশন ভালো করে, কিন্তু দেখা যায় পরীক্ষার খাতায় সে কিন্তু ভালোভাবে জিনিসটা ফুটিয়ে তুলতে পারছে না। তার একটাই কারণ হচ্ছে, তার হচ্ছে প্রকাশভঙ্গি হয়তো খারাপ, সে হয়তো গুছিয়ে লিখতে পারে না, এমন হয়তো তার অক্ষমতা থাকতে পারে, সে হয়তো বিষয়টাকে মনে রাখতে পারছে না, সেটা একটা অক্ষমতা থাকতে পারে, ঠিক আছে? তো এই বিষয়গুলো কিন্তু আমি তখনই বুঝতে পারবো যদি আমরা সিসিই কার্ডটাকে ভালোভাবে ফলো করি। তো বর্তমানে আরেকটাও আমাদের কার্ড নতুন বেরিয়েছে, হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট যেটা বলছে, সেটাও একটা খুব বড় একটা ভালো জিনিস। সেখানে কিন্তু তুমি 1 to 8 একদম টোটাল তোমার একটা স্টুডেন্টের পোর্টফোলিওর রকমের একটা কার্ড নতুন সরকার আমাদের বের করছে এই বছর থেকে। তো সেই কার্ডটাতেও তুমি কিন্তু এই বিষয়গুলো বুঝতে পারবে যে কোন স্টুডেন্টটা পিছিয়ে পড়েছে, এবং কোন জায়গায় তার হচ্ছে খামতি, কোন পয়েন্টে সে পিছিয়ে পড়েছে। সে কি ক্লাসে অমনোযোগী, সে কি ক্লাসে কথা বলে না, সে কি ক্লাসে প্রশ্ন উত্তর দিতে পারে না, নাকি সে লেখন অক্ষমতা আছে। তো এই ধরনের নানান যে ভাগগুলো আছে, তার মধ্যে কোথায় সে পিছিয়ে পড়েছে সেটা আমরা জানতে পারবো, এবং এর পাশাপাশি আমি তার সঙ্গে তো সরাসরি কথা বলতে পারছি, এটাও কিন্তু একটা বড় সুযোগ, ঠিক আছে? তো তুমি এটাই বলবে যে স্যার, এর পূর্বে যে সিসিই কার্ড ছিল এবং আছে, এবং বর্তমানে আমাদের যে হলিস্টিক রিপোর্ট কার্ড বা সার্বিক যে মূল্যায়ন কার্ডের যেটা আসছে, তো সেই দুটো কার্ডের মাধ্যমে আমরা কিন্তু বুঝেই নিতে পারবো যে সেই শিক্ষার্থীটির কোন অংশে পিছিয়ে পড়ছে বা কোন অংশে তার দুর্বলতা। এবং এর পাশাপাশি আমি যখন সেই ক্লাসে থাকবো, তাকে যদি আমি অতিরিক্ত গুরুত্ব দিই বা তার সঙ্গে যদি আমি অতিরিক্ত মেশার চেষ্টা করি, তবুও কিন্তু স্যার আমি তার দুর্বলতাগুলো বুঝতে পারবো। তো তারপরে আমি সেইভাবে তাকে পরিস্থিতি বুঝে তাকে কিন্তু আমি পরবর্তী পদক্ষেপ নেব। তুমি এভাবে চাইলে বলতে পারো। কারণ সে কোন জায়গায় পিছিয়ে পড়ছে সেটা তো আমাকে জানতে হবে। তবে না তার পরিবর্তে আমি তাকে আমি তার প্রতিকারটা করব, তাই না? মানে তার পেটে ব্যথা না বুকে ব্যথা না কি সমস্যা, যেমন ডাক্তার বুঝে ওষুধ দেয়, ঠিক ওই রকম ভাবেই তোমাকে উত্তরটা রাখতে হবে ওখানে। যেহেতু আমাদের কাছে এখন একটা বাচ্চা পিছিয়ে পড়ার অনেকগুলো কারণ ওই কার্ডে আমরা পেয়ে যাচ্ছি, সেজন্য ওই কার্ডটাকে তুমি উত্তর হিসেবে বলতে পারো। কিন্তু এখানে আরেকটা রিকোয়েস্ট থাকবে, যখন তুমি এই দুটো কার্ডকে ব্যবহার করবে বলার জন্য, তখন এই দুটো কার্ড কিন্তু তোমাকে ভালোভাবে জেনে থাকতে হবে। তুমি যদি কার্ডগুলো সম্পর্কে ভালোভাবে জেনে থাকো, তবেই কিন্তু এই কার্ডগুলোর কথা বলবে। যদি না জেনে থাকো, যদি মনে হচ্ছে তুমি সেই মুহূর্তে ভুলে যাচ্ছ, তাহলে কিন্তু বলবে না, কারণ তোমার কাউন্টার প্রশ্ন নেক্সট ওটাই যাবে। আচ্ছা, তারপরে আমাদের আরেকজন ভাবী শিক্ষক শাকিউল বলে, উনি প্রশ্ন করেছেন যে একই রুমে 1 2 3 4 বসলে তুমি কিভাবে ক্লাসটিকে ম্যানেজ করবে। তো দেখো, এইরকম সিচুয়েশন হয় না বলবো না, অবশ্যই হয়। আমাদের এখানেও অনেক প্রাইমারি স্কুল আছে যেখানে হচ্ছে সিঙ্গেল টিচারে স্কুল চালায়। তো সেখানে বুঝতেই পারছো কি সমস্যা একটা থাকবেই। তো তুমি এখানে বলেছো যে একই রুমে 1 2 3 4 বসলে তুমি কিভাবে ক্লাসটাকে ম্যানেজ করবে। এখানে কিন্তু আমাকে কোনো অপশানই দাওনি যে আমি যে সেই ক্লাসগুলোকে আলাদা আলাদা বসাবো বা কিছু। তুমি প্রশ্নতেই বলে দিয়েছো তাদেরকে একই রুমে বসানো হয়েছে। তো যদি এরকম প্রশ্ন করে, তো আমার মনে হয় সেই ক্লাসটাকে সুন্দরভাবে যদি আমি চালাতে হয়, আমি আগে এমনি বলে নিচ্ছি তোমাদেরকে, যে সুন্দরভাবে যদি চালাতে হয় তাহলে কিন্তু আমাকে চেষ্টা করতে হবে সেই শিক্ষার্থীদের যে আকর্ষণ বলো, বা সেই শিক্ষার্থীদের যে আবেগ বলো, বা সেই শিক্ষার্থীদের যে মানে একটা প্রাইমারি স্কুলের বাচ্চা বুঝতে পারছো কেমন চঞ্চল হবে, সেই চঞ্চলতাকে যদি আমরা কন্ট্রোল করতে হয়, অতএব তাদের আকর্ষণ বা তারা কি চায় সেইটার উপর গুরুত্ব দিতে হবে। অর্থাৎ গতানুগতিক যদি আমি ক্লাস করাই, স্বাভাবিকভাবে তারা কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এবং ক্লাস কিন্তু আমি ভালোভাবে চালাতে পারবো না। সেই জন্য আমার মনে হয় এই ধরনের প্রশ্ন তোমাকে করলে তুমি বলবে যে স্যার,
এই সমস্ত যদি এরকম কোনো সিচুয়েশন আমার সামনে আসে বা এরকম যদি কোনো পরিস্থিতির সম্মুখীন আমি হই, তাহলে স্যার আমি যেটা করব, প্রত্যেকটা শিক্ষার্থীকে চুপ করে রাখার জন্য এবং এমন কিছু টপিক বা এমন কিছু পড়ানোর বিষয় আমি আলোচনা করব যেখানে কিন্তু সবাই বিষয়টাকে বুঝতে পারবে। সেই জন্য আমি কি করব স্যার, কিছু নীতিমূলক বা মূল্যবোধমূলক যে গল্প আছে সেই গল্পটা তাদের সামনে উপস্থাপন করব। আমার স্কুলে যদি কোনো এলইডি স্ক্রিন বা কোনো প্রজেক্টরের মাধ্যমে যদি আমি সেই গল্পটাকে তুলে ধরতে পারি, নীতিমূলক কোনো গল্প, সেটা কিন্তু আমি চালাবো। অর্থাৎ সেখানে শিক্ষার্থীরা সকলে অংশগ্রহণ করবে, তাদের একই সঙ্গে একই বিষয়ের মূল্যবোধ কিন্তু আমি জাগ্রত করতে পারবো। এর পাশাপাশি স্যার আমি এটা করতে পারি, আমাদের যে জগৎবাড়ি বইটা আছে, যেখানে বলা হচ্ছে এই একটা শিশুর কাছে পুরো জগৎটাই তার হচ্ছে একটা আপন বাড়ি। তো সেই বইয়ের ভেতরে যেখানে আমাদের বিভিন্ন রকমের তথ্য দেওয়া আছে, কারেন্টের তারে স্পর্শ করো না, রাস্তার জেব্রা ক্রসিং দিয়ে পার হও, অকারণে কাউকে আঘাত করো না, এই যে বিভিন্ন ছোট ছোট বিষয়গুলো আছে যেগুলো আমরা সকলেই বুঝতে পারবো এই ক্লাসে বসে, সেইগুলো নিয়ে কিন্তু আমি এই ক্লাসে আলোচনা করব। আমরা স্যার আলোচনা করতে পারি এর পাশাপাশি সামাজিক কোনো সতর্ক বার্তা নিয়ে বা সচেতনতামূলক কোনো পোস্ট নিয়ে। সচেতনতামূলক যেমন হচ্ছে, আমরা ধরো রাস্তা দিয়ে পারাপারের সময় দৌড়াবো না, স্কুল যাওয়ার সময় বাম দিক দিয়ে যাবো, স্কুল আসার সময় বাম দিক দিয়ে আসবো, আমরা অকারণে কারোর সঙ্গে ঝামেলা অশান্তি করব না, এই ধরনের বিভিন্ন বিষয়গুলো কিন্তু সেখানে আমরা আলোচনা করতে পারি। এবং এর পাশাপাশি আর একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস বলার আছে, সেটা হচ্ছে আমাদের গত বছর থেকে আনন্দ পরিসর বলে একটা ক্লাস আমাদের রুটিনে রাখতে হয়। তো সেই আনন্দ পরিসর ক্লাসটা হচ্ছে এমনই একটা ক্লাস যেখানে শিক্ষার্থীরা নিজের পছন্দ মতন কিছু অ্যাক্টিভিটিস করার ওখানে কিন্তু সুযোগ পায়। তো সেই ক্লাসটাকে আমরা সেই ক্লাসেও কিন্তু কনভার্ট করতে পারি। কারণ আমরা যদি, যেহেতু তুমি বলছো একই ক্লাসের মধ্যে তারা বসে আছে, আমরা একদম সেই সকাল 10টা থেকে একদম 3:30 4টা পর্যন্ত তো আমরা একই রকমভাবে ওই গল্প শোনাতে পারি না বা কিছু করতে পারি না। তার মাঝে মাঝে চেঞ্জেস আনার দরকার আছে। তো সেই চেঞ্জেসগুলো আমরা এইভাবে করব। কখনো নীতিমূলক গল্প পাঠ, কখনো সামাজিক বার্তা দেব, কখনো আমরা হয়তো সেটাকে নীতিমূলক গল্পটাকে প্রজেক্টরের মাধ্যমে দেখালাম। এইভাবে কিন্তু ক্লাসটাকে আমরা পুরো সময়টাকে আমরা অতিবাহিত করতে চাই। ঠিক আছে, আর বাকিটা আনন্দ পরিষদ থাকলো। তারপরে আচ্ছা, এটা বলছে সায়েদ আলী বলে একজন আমাদের ভাবি শিক্ষক প্রশ্ন করেছে যে অনার্স তার দর্শনে আর এমএ হচ্ছে তার ইতিহাসে। তো এই রিলেটেড কি প্রশ্ন করতে পারে? ঠিক আছে, দেখো, তোমারও একটা অদ্ভুত কম্বিনেশন। তোমাকে ফার্স্ট প্রশ্ন করবে যে আপনি দর্শনে অনার্স যখন করলেন, তাহলে ইতিহাসে কেন আপনি এমএ করলেন, প্রশ্ন করবেই। সেইটার উত্তর তুমি রেডি করে রাখবে। সেকেন্ডলি তোমাকে বলবে এই যে আপনি দর্শনে অনার্স করে এমএ করলেন ইতিহাসে, তো দর্শন এবং ইতিহাসের মধ্যে কি আপনি কোনো মিল খুঁজে পেলেন বা কি পেলেন, এই এই রিলেটেড একটা কিন্তু প্রশ্ন করতে পারে। তার মানে তুমি এরকম সিদ্ধান্ত কেন নিলে আর তোমাদের এরকম কেন হলো। এবার দর্শন থেকে যে প্রশ্ন করে, যদি কারো অনার্স দর্শনে থাকে, গতবারের যে অভিজ্ঞতা আমরা দেখেছি, বিভিন্ন দার্শনিকের যে উক্তি এবং তাদের যে মতামত সেগুলো কিন্তু বারবার জানতে চেয়েছে। যেমন ধরো বললো যে স্বামী বিবেকানন্দের মতে শিক্ষার সংজ্ঞা দাও, রুশোর মতে শিক্ষার সংজ্ঞা দাও, গান্ধীজির মতে শিক্ষার সংজ্ঞা দাও, বা গান্ধীজির শিক্ষা দর্শন কি ছিল, তোমার তোমার পছন্দের একজন দার্শনিকের বা শিক্ষাবিদের নাম বলো। তুমি বলেছো, তাহলে সেই শিক্ষাবিদের চিন্তা ভাবনা কেমন ছিল। ঠিক আছে, ফ্রয়েবেল, মন্তেশ্বরী, বিভিন্ন যে ভাগগুলো আছে প্রত্যেকে তুমি নাম করতে পারো এবং তাদের মতামত তুমি জানাতে পারো। এইভাবে কিন্তু প্রশ্ন রাখতে পারে। অর্থাৎ তোমাকে যে দর্শন এবং ইতিহাসে যে মিল অমিল আছে সেটাও যেমন তুলে ধরতে হবে, সেরকম তুমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা প্রশ্ন তোমাকে কিন্তু করতে পারে। মানে দর্শনে অনার্স হলে তার যেমন প্রশ্ন হতে পারে, ইতিহাসে অনার্স হলেও তোমাকে কিন্তু প্রশ্ন করতে পারে। তোমাকে দুটো বিষয়ে কিন্তু প্রিপারেশন নিয়ে রাখতে হবে। আচ্ছা, আমাদের আরেকজন ভাবি শিক্ষিকা মৌমিতা বলে প্রশ্ন করেছে, এইচএসে সায়েন্স ছিল, গ্র্যাজুয়েশন করেছে সে বায়ো সায়েন্স নিয়ে, এবং যেহেতু বায়ো সায়েন্স সেই জন্য সম্ভবত ও লিখতে চেয়েছো তুমি যে সাবজেক্ট জুওলজি, বোটানি, অ্যানথ্রোপোলজি কোন সাবজেক্টটি পড়বো। ঠিক আছে, তো আমি তোমাকে দেখো এটাই বলবো, গত বছরে দেখবে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, সে চাকরিও পেয়েছে, আমার কাছে মক দিয়েছিল এবং পরবর্তীতে সিলেক্টেডও হয়েছে। কলকাতার ফার্স্ট যে ইন্টারভিউটা নিয়েছিল, ওর দেখবে আছে, ওর নাম হচ্ছে রিয়া। তো ওর কিন্তু ছিল তোমার সম্ভবত জুওলজি। ঠিক আছে,
এরকম আরেকজনও আছে সম্ভবত অনিতা ঘোষ, ওরও কিন্তু ছিল জিওলজি। তো যাদের কিন্তু এই জিওলজি বা বায়োলজি আছে তাদেরকে কিন্তু বেশ কিছু প্রশ্ন ওই বিশেষ করে মাছের উপর কিন্তু করেছে। দেখবে ক্লাস 5-এর বইয়ে আঁশবিহীন, আঁশযুক্ত বিভিন্ন মাছ আছে, সেইখান থেকে ভালোভাবে প্রশ্নগুলো তুমি রেডি করে রাখবে। তারপরে দেখা যাচ্ছে তোমার বোটানি থেকে তোমার এই যে বিভিন্ন উদ্ভিজ্জ খাদ্যগুলো আছে, অর্থাৎ একটা ভিটামিনের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো ভালো করে মনে রাখলে। তারপরে অনেককে প্রশ্ন করেছিল ওই যে আমাদের শর্করা, প্রোটিন, ফ্যাট এই জাতীয় ব্যাপারগুলো, মানে প্রশ্ন করছে এইভাবে অ্যামাইনো অ্যাসিড কি, অ্যামাইনো অ্যাসিড কোথায় থেকে পাওয়া যায়, তো এই ধরনের কিছু প্রশ্ন তোমাকে রাখতে পারে। তারপরে দেখা যাচ্ছে তোমাকে তোমাদের যে ওই যে পৌষ্টিক তন্ত্রের যে পূর্ণ বিন্যাসটা আছে, যেহেতু প্রাণীবিদ্যার মধ্যে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারগুলো থাকছে, সেগুলো নিয়েও তোমাকে কিন্তু প্রশ্ন করতে পারে। তো বিশেষ করে আমি যেটা দেখেছি গতবারে মাছ থেকে প্রশ্ন করেছে প্রচুর পরিমাণে, যাদেরকে এরকম জুওলজি আছে বলেছে। তো সেই জায়গাটা কিন্তু তুমি ভালোভাবে দেখে যেতে পারো বইয়ের। আর নর্মালি তুমি একটা জিনিস করবে, আমাদের একদম 1 to 8 যে আমাদের পরিবেশ বইটা আছে সেই বইটা কিন্তু ভালোভাবে দেখবে, ঠিক আছে? আচ্ছা, অঞ্জন পাতিহার বলে আমাদের একজন ভাবি শিক্ষক একটা প্রশ্ন রেখেছে যে আমি প্রি প্রাইমারি এডুকেশন মন্তেশ্বরী ডিপ্লোমা কোর্স করেছি, এক্ষেত্রে কি কি প্রশ্ন করা হতে পারে? তো দেখো, মন্তেশ্বরী, কিন্ডার গার্ডেন বা বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা এগুলো নিয়ে প্রশ্ন কিন্তু করে। এবার তোমাকে যদি এটা করে, তোমাকে প্রশ্ন করবে যে মন্তেশ্বরী শিক্ষা ব্যবস্থাটা কে চালু করেছেন, এই শিক্ষা ব্যবস্থার মূল নীতি কি আছে, ঠিক আছে? এই শিক্ষা ব্যবস্থার যে মূল নীতি আছে সেই শিক্ষা ব্যবস্থার নীতির সঙ্গে বর্তমানে আমরা যে শিক্ষা ব্যবস্থা চলছে এটার মধ্যে কি পার্থক্য রয়েছে, ওইটা ভালো হতো না এইটা ভালো, এরকম ভাবে তুলনামূলক আলোচনা তোমাকে করবে। নেক্সট তুমি প্রশ্ন করবে যে এই যে মন্তেশ্বরী ডিপ্লোমা কোর্স তুমি করেছো, এই কোর্সের সঙ্গে আমাদের যে ডিএলএড কোর্স এটার কি কোনো মিল বা অমিল আছে, এরকম টাইপের কিছু প্রশ্ন কিন্তু তোমাকে করতে পারে। আর যেহেতু ওই কোর্সটা করেছো, ওনার নামের বিশেষ ব্যাখ্যাগুলো তুমি ভালোভাবে কিন্তু দেখে নেবে, ঠিক আছে? আচ্ছা, প্রাইমারি বিদ্যালয়ে কি কি ছুটি থাকে বলে একজন ভাবি শিক্ষক আমাদের বা মেহের বা স্টাডি উইথ মেহে বলে একজন লেখা আছে, যাই হোক কমেন্টে। তো সিএল, এমএল এবং সিসিএল কথাটা লিখেছে, আমি বলে দিই। বছরে আমরা 14টা সিএল 14টা এমএল আমরা পাই, ঠিক আছে? সিএল মানে হচ্ছে ক্যাজুয়াল লিভ, আর এমএল মানে হচ্ছে মেডিকেল লিভ। তুমি বছরে যদি নিয়ে নাও একটা বছরে 14টা সিএল ফুরিয়ে গেল, আর তুমি যদি না নাও তাহলে সেটা কিন্তু তোমার সিএলটা নষ্ট হয়ে যায়, এক বছরেরটা পরের বছরে কিন্তু কাউন্ট হয় না। কিন্তু তোমার যদি এমএলটা দেখো, এমএলটা তুমি এক বছরে যতগুলো তুমি এমএল পাবে আর কি, সেই এমএলটা তুমি যদি নিয়ে নাও ভালো কথা, যদি তুমি না নাও তাহলে পরের বছর কিন্তু তোমার এমএলটা অ্যাড হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে সিসিএল। সিসিএল যেটা হয় মানে এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের সিসিএলটা হচ্ছে আমাদের যেটা মনে পড়ছে না এই মুহূর্তে, ওই যে আমাদের বাচ্চা পালন মানে লালন পালন করার জন্য যে ছুটিটা আমাদের নিয়ে থাকি সিসিএল, সেটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে টোটাল 2 বছরের একটা ছুটি আছে। সেটা একটা বাচ্চার 18 বছর বয়স হওয়া পর্যন্ত সেই বাচ্চাটার মা বাচ্চাটাকে বড় করার জন্য টোটাল 2 বছর ছুটি পায়, এটাকে বলা হচ্ছে সিসিএল। হ্যাঁ, আর পিতা যদি ছেলে হয় সে কিন্তু পাবে এটা 1 মাস, ঠিক আছে? মানে তুমি এই 3টে জিনিসই জিজ্ঞাসা করেছো, তো এটা বলে দিলাম। আর আরেকটা তোমার আছে মেটার্নিটি লিভ। মেটার্নিটি লিভটা হচ্ছে তোমার মাতৃত্বকালীন যে ছুটিটা, সেটা 6 মাস দেয়। মানে একজন সন্তান সম্ভবা কোনো শিক্ষিকা যদি থাকেন, উনি কিন্তু মানে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার দিন একদিন দুদিন আগে থেকে মানে টোটাল 6 মাস কিন্তু ছুটিটা পাবে, ঠিক আছে? এটা একটা ছুটি আছে। তো এই মোটামুটি ছুটি আছে, এর বাইরেও আরো বিভিন্ন ছুটি আছে, সেগুলো নিয়ে তাহলে তোমাকে বিস্তারিত আলোচনা করতে হবে। আচ্ছা, মাসুদ রহমান বলে একজন ভাবি শিক্ষক আমাদের আছেন, উনি বলেছেন যে স্যার আমি বি ফার্মেসি করেছি, আমাকে কি ধরনের প্রশ্ন করতে পারে বা ফার্মেসি থেকে কি কি প্রশ্ন করতে পারে, বর্তমানে হাই স্কুলে ভোকেশনাল হেলথ কেয়ারে কর্মরত, নাকি হাই স্কুল সম্পর্কে বলবো না? তো আমি বলবো অবশ্যই বলবে, কারণ তুমি যখন হাই স্কুল সম্পর্কে জানাবে ওনাদের কাছে তোমার প্রতি একটা পজিটিভ ইমপ্রেশন যাবে, প্লাস তুমি একটা এত সুন্দর কাজের সঙ্গে যুক্ত আছো,
সেটাও ওনাদের কাছে একটা তোমার পজিটিভ বার্তা যাবে, ঠিক আছে। দ্বিতীয়ত, তোমার ওই কাজটা কিন্তু হচ্ছে তোমাদের একটা কোম্পানি সম্ভবত ভকেশনাল মানে একটা কোম্পানি তোমাদেরকে স্যালারি দেয় বা কিছু এরকম সম্ভাবনা একটা থাকবে নিশ্চয়ই। তো সেই জায়গায় তোমার একটা অনিশ্চয়তা কাজ করছে, আর এইদিকে তোমার একটা নিশ্চয়তা কাজ করছে। তো তোমাকে এটা প্রশ্ন রাখবে যে আপনি তো ওখানে একটা কাজের সঙ্গে যুক্ত আছেন, তাহলে আপনি ওই কাজটা ছেড়ে আপনি কেন প্রাইমারিতে আসতে চাইছেন। তো তুমি সেই কথাটাই বলবে যে তোমার ওখানে স্যালারিটা কম আছে, তুমি পড়ানোর জন্য যে ডিএলএড করেছো সেই সুযোগটা সেখানে তুমি পাচ্ছ না, সেখানে তোমাকে অন্য বিষয় নিয়ে আলোচনা করতে হচ্ছে, এটাও তুমি বলবে। আর ব্যাস এটাই তুমি ভালোভাবে তুলে ধরবে, তাহলেই তোমার ওখানে পার্থক্যটা তুলে ধরতে পারছো। আর তোমার এই যে হাই স্কুলে তুমি যে কর্মরত আছো, তো এই জায়গাটায় হাই স্কুলের ক্ষেত্রে যে হেলথের যে কাজগুলো হয় মেনলি হাই স্কুল প্রাইমারি স্কুল দুটোতেই, সেটা হচ্ছে আয়রন ট্যাবলেট। তো তোমাকে সে আয়রন ট্যাবলেটের উপর কিন্তু প্রচুর প্রশ্ন রাখতে পারে, সেইটা ভালোভাবে তুমি দেখে নেবে যে আয়রন ট্যাবলেটের কি এর সুবিধা অসুবিধা কি, কখন দেওয়া হয়, কবে দেওয়া হয়, সপ্তাহে কবে দেওয়া হয়, মাসে কতবার দেওয়া হয়, ডিটেলস তুমি ভালোভাবে পড়বে। আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলবো, বিশেষ করে তোমাকে, যেহেতু তুমি এমনি বি ফার্মাসি করেছো, তোমার তো ওই ট্রেনিং সম্পর্কিত যদি কিছু প্রশ্ন করে বা তার রিলেটেড কিছু প্রশ্ন করে সেটা তো তুমি পারছোই, আমি সেখানে যাচ্ছি না। এবার আমার একটা মানে বলার জায়গা, সেটা হচ্ছে আমাদের হাই স্কুল থেকে সমস্ত আমাদের জেলা থেকে একটা ট্রেনিং করিয়েছিল, নোডাল টিচার একটা স্কুলের দুজন টিচারকে করিয়েছিল, আমি করেছিলাম। তো সেইখানে একটা আমাদেরকে করানো হয়েছিল যে একটা হাই স্কুলের যে বাচ্চাগুলো আছে তাদের হেলথ কিভাবে ভালো রাখা যায় তার জন্য, মানে একটা বয়সন্ধি কালে গিয়ে ছেলে মেয়েদের বিভিন্ন শারীরিক পরিবর্তন আসে, ঠিক আছে। তো সেই পরিবর্তনগুলো তারা কিন্তু কাউকে বলার জায়গা পায় না, লজ্জা করে, বা তাদের মনে অনেক প্রশ্ন থাকে, সে উত্তর তারা কিন্তু পায় না। তো সেই জায়গায় একজন টিচার তুমি গাইড হিসেবে তাকে যদি গাইড করো, তাহলে কিন্তু সেই গাইডটা কিন্তু ওদের ওদের কাছে খুবই পজিটিভ গাইড হবে। তো সেই পয়েন্টটা তোমাকে ধরতে পারে। সেকেন্ডলি আরেকটা বলবো, সেটা হচ্ছে পিয়ার এডুকেটর, মানে একজন শিক্ষককে যদি বলতে না পারে তার বন্ধুকে কিন্তু সে কিন্তু স্বাচ্ছন্দ্যে বলবে বা বান্ধবীকে স্বাচ্ছন্দ্যে বলবে। সেই পিয়ার এডুকেটর সম্পর্কে তুমি ভালোভাবে জানবে। প্লাস আরেকটা প্রশ্ন তোমাকে এই ওখানে করতে পারে যে আপনি তো হাই স্কুলে কাজ করছেন, তো এই যে হাই স্কুলে বিভিন্ন ছেলে মেয়েরা নেশা করে, সেই নেশাকে আপনি কিভাবে দূর করাবেন, সেই ধরনের প্রশ্ন। বা এই বয়সন্ধি কালে গিয়ে ছেলে মেয়েদের মধ্যে বিভিন্ন রকম জেদ হয়, এই একটা ছেলে দেখা যায় একটা মেয়েকে দেখলো শীষ দিয়ে দিল, বা একটা ছেলে একটা মেয়ের সামনে সিগারেটের ধোঁয়া খেতে খেতে, মানে সিগারেট খেতে খেতে যাচ্ছে, ধোঁয়া ছাড়তে ছাড়তে যাচ্ছে, মানে তাকে একটু, মানে সে যে সেই বয়সের যে একটা ওর মাথার মধ্যে ঢুকেছে যে আমি সিগারেটের ধোঁয়া ছাড়লে আমি অনেক হ্যান্ডসাম হয়ে গেলাম, আমি অনেক দেখতে ভালো হয়ে গেলাম, মেয়েটা আমাকে পছন্দ করবে। তো এই ধরনের যে মেন্টালিটি যে ছেলেদের থাকে, সেইগুলোকে আপনি কিভাবে দূর করবেন। বা কিছু কিছু মেয়ের মধ্যে একাকিত্ব কাজ করে, কিছু হলে আমি আত্মহত্যা করব, এই ধরনের মানসিকতা অনেকের থাকে, সেগুলোকে আপনি কিভাবে দূর করবেন। বা কেউ নেশা করছে, গালিগালাজ করছে, সেইগুলো থেকে আপনি কিভাবে দূর করবেন। এইগুলো কিন্তু সমস্ত হেলথ ট্রেনিং এ করানো হয়। তো এই রিলেটেড প্রশ্নগুলো কিন্তু তুমি ভালোভাবে দেখবে, আর তোমার বি ফার্মেসির ব্যাপারটা তো তুমি ভালোভাবেই জানো। তো এই আশা করছি এর বাইরে আর তোমাকে যাবে না। আচ্ছা, আর পূর্ণ মাইতি বলে আমাদের আরো একজন ভাবি শিক্ষক প্রশ্ন করেছে যে আমার না, ওকে প্রশ্ন করছে এইভাবে যে আপনার বিষয় কম্পিউটার, আপনি কিভাবে সেটাকে কাজে লাগাবেন। তো দেখো, একটা প্রাইমারি স্কুলে কম্পিউটারের তো আমি আর বিভিন্ন কিছু কোর্স আমরা একসঙ্গে চালাতে পারি না। তবে আমি এটুকু বলতে পারি যে প্রাইমারি স্কুলে কম্পিউটারের সম্পর্কে আমরা যেটুকু তথ্য দিতে পারবো সেটা হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার এই বিষয়টা, কম্পিউটারের কিভাবে কার সঙ্গে লাইনগুলো আমরা যুক্ত করি সেটা বলতে পারি। খুব বেশি হলে কম্পিউটারের ছোট ছোট প্রয়োজনীয়তা যেগুলো আমরা অনুভব করি, সেগুলো তাদেরকে কিন্তু আমরা আস্তে আস্তে বোঝাতে পারি। যে দেখো, এই যে আমরা আহ, বিভিন্ন কাজগুলো হয়, যেমন তুমি দোকানে যাচ্ছ, তোমাকে কিছু একটা বিল দিচ্ছে, তুমি কম্পিউটারের মধ্যে বের করতে পারছো। এই যে তোমার বিভিন্ন স্কুলে এখন সিসিটিভি ক্যামেরা লাগানো হয়, তার যে মনিটর করার জন্য মনিটর লাগানো হয়, সেটা তুমি কম্পিউটারের মাধ্যমে করতে পারছো। বা কম্পিউটারের মাধ্যমে যে এতগুলো তথ্য আমরা তোমাদের রেজাল্ট আউট হচ্ছে, রেজাল্ট বের করছি, এই যে অনলাইন সুবিধাগুলো পাচ্ছি, সেগুলো কম্পিউটারের মাধ্যমে করা হচ্ছে। তো তাদেরকে কিন্তু আমি এইটা করতে পারি, ভবিষ্যতে কম্পিউটার সম্পর্কে কিন্তু একটা তাদের জানার যে আগ্রহ সেটাকেও বাড়িয়ে তুলতে পারি। বা তাদের মধ্যে যে একটা, মানে বলা যায় কি বলবো, নতুন একটা
জানার আগ্রহ বা সুপ্ত কিছু ছিল, ওটা সম্পর্কে কিছু তাদের জানার আগ্রহ ছিল না বা ওটা সম্পর্কে তাদের একটা ভালোবাসা ছিল না, সেটা কিন্তু আমি তৈরি করতে পারবো। অর্থাৎ ভবিষ্যতে তারা যেন সেই বিষয়ে ভালোভাবে জানতে ও শিখতে পারে। আচ্ছা, আরেকজন ভাবী শিক্ষক আমাদের রাজু শেখ, সে প্রশ্ন করেছে যে বহুভাষিক শ্রেণীকক্ষে কিভাবে পাঠদান করবেন। তো এই প্রশ্নটা আমি এভাবেই বলতে চাই যে দেখো, প্রথমত হচ্ছে অনেকভাবে বলা যায়। তো তুমি এটাই বলবে স্যার ভাষা হলো একটা মনের ভাব প্রকাশের মাধ্যম, আর যেখানে বহুভাষিক শ্রেণীকক্ষ আছে আমি চেষ্টা করব প্রত্যেকের মাতৃভাষায় যেন আমি গুরুত্ব দিতে পারি। এবার দেখা যাচ্ছে স্যার আমাদের যেহেতু পশ্চিমবঙ্গের স্কুল, সেজন্য আশা রাখতে পারি এখানে বেশিরভাগ যে শিক্ষার্থী তাদের প্রধান ভাষা বাংলা থাকবে। এবার কিছু শিক্ষার্থী যদি থাকে অন্যান্য ভাষার, তাহলে আমি স্যার চেষ্টা করব তাদের মাতৃভাষায় যেন আমি সেই বিষয়টাকে তুলে ধরতে পারি। এবার সেই তুলে ধরতে গিয়ে যদি আমি সরাসরি না পারি, তাহলে আমাদের মধ্যে কিছু শিক্ষার্থী থাকবে যাদেরকে কিন্তু আমি মিডিয়েটার যাকে বলা হয়, মানে মাঝামাঝি একটা মাধ্যম আমি ব্যবহার করতে চাইবো, মানে সে যেন তাকে তাদের ভাষাতে বুঝিয়ে দেয়। অথবা আমি চেষ্টা করব তাদের কাছ থেকে এটা মানে কনফার্ম হওয়া যে তারা বিষয়টা বুঝতে পারলো কিনা। মানে আমার উদ্দেশ্য হচ্ছে বহুভাষিক ক্লাস যদি হয়ে যায় কিনা, তাহলে আমি একটা বিষয় যখন পড়াবো আমি কিন্তু চেষ্টা করব মেজরিটির দিকে, মেজরিটি বেঙ্গলি, তো আমি বিষয়টা বাংলাতেই পড়াবো, কিন্তু আমি তার পাশাপাশি তাদের ভাষাতেও বোঝানোর চেষ্টা করব। এবার আমি যতটা জানি সেই জন্য আমি চেষ্টা করব কি তাদের কাছ থেকে আমি মাঝে মধ্যে যোগাযোগ স্থাপন করবো এবং তাদের কাছ থেকে আমি কনফার্ম হওয়ার চেষ্টা করবো যে তারা বিষয়টা বুঝতে পারছে কিনা। হ্যাঁ, এবার তারা যদি বুঝতে না পারে তখন আমি যেটা করতে পারি, আমি সেই বিষয়টা শিখতে পারি। অথবা কিছু শিক্ষার্থী তো ভালো থাকবে যারা দুটো ভাষায় জানে, তাদেরকে ব্যবহার করতে পারি, যে তাদেরকে যারা বিষয়টা বলে দেয় যে আমি এটা বলতে চাইছি। তো আশা করা যায় যদি বহুভাষিক ক্লাস হয় যারা শিক্ষার্থী থাকবে তারা কিন্তু বাংলা ভাষাটা জানবেই। তো এটা কিন্তু একটা ব্যাপার হতে পারে। তারপরে তো আরেকটা আমাদের ভাবী শিক্ষক বা শিক্ষিকা প্রশ্ন করেছে, প্রত্যন্ত ও নিচু অঞ্চলে যদি স্কুল হয়, বন্যার জল দ্রুত বৃদ্ধি পাচ্ছে, এমন পরিস্থিতিতে কি করতে হবে। তো এই প্রসঙ্গে তোমাদের একটা বলে রাখি যে যে সমস্ত বন্যা কবলিত অঞ্চল আছে, সরকারের কাছে তাদের কিন্তু একটা তালিকা থাকে বা তাদের একটা কি বলা যায়, তাদের কিন্তু একটা সেকেন্ড অপশন কিন্তু তাদের কাছে রাখা থাকেই। তো সেই সেকেন্ড অপশনটা তোমাকে ব্যবহার করতে হবে। অর্থাৎ বন্যাতে যদি তোমার স্কুলে জল ঢুকে যায়, কোনোভাবেই সেই স্কুলে ক্লাস করানো তোমার পক্ষে সম্ভব নয়, কিন্তু সেই পরিস্থিতিতে যদি গ্রামের বিভিন্ন জায়গা যদি মানে সুরক্ষিত থাকে, তবে দেখবে নিশ্চয়ই আমাদের বিডিও অফিসের তরফ থেকে একটা ত্রাণ কেন্দ্র বলে একটা কেন্দ্র থাকে। যেমন আমি বলি আমাদের, আমি যে বর্তমানে যে স্কুলটায় আছি সেই স্কুলের ভেতরে একটা বিল্ডিংই আছে, সেটা কিন্তু ওই বিডিও অফিস থেকে বানানো হয়েছে। মানে যখন ওই বন্যা বা এরকম কোনো সমস্যা হয় বা ভাঙন হয় নদীর, তখন কিন্তু ওখানে তাদের অগ্রাধিকার, মানে আমাদের স্কুলের ওই বিল্ডিংটা কিন্তু তাদেরকে ছেড়ে দিতে হবে যতদিন ওই সমস্যাটা চলবে। তো যে অঞ্চলে এরকম হয় না সেখানে কিন্তু এই ব্যবস্থাটা থাকবে, এটা একটা পয়েন্ট তুমি বলতে পারো। আর একটা সেকেন্ড পয়েন্ট তুমি এভাবে বলতে পারো যে স্যার যদি স্কুলের মধ্যে এভাবে বন্যার জল ঢুকে পড়ে, স্যার এটা কোনোভাবেই সম্ভব নয় সেই স্কুলে আমি নিয়মিত পঠন পাঠন করাবো। সেই জন্য স্যার আমি আমার হেডমাস্টার এবং আমাদের অন্যান্য সহকর্মী সহযোগিতায় আমি এসআই এবং তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো বিষয়টা, এবং তাদের নির্দেশ মোতাবেক আমি পরবর্তী পদক্ষেপ নেব। এটা হচ্ছে তোমার উত্তর। আর আমি যেটা বললাম ওটা হচ্ছে ব্যাকআপ, মানে ওই যে তোমার ত্রাণ তহবিল যেটা, এই সরি, ত্রাণ কেন্দ্র যেটা থাকবে সেই জায়গাটায় কিন্তু তোমার ক্লাস করানো যেতে পারে। কিন্তু এটা কিন্তু তুমি সিদ্ধান্ত নিতে পারো না, তোমাকে যদি ওপর মহল থেকে সিদ্ধান্ত দেয় বা পারমিশন দেয় তখন তুমি এটা করতে পারবে। কিন্তু তুমি এই বিষয়টাকে তুমি আহ, অনুরোধ করতে পারো যে এই বিল্ডিং এ আমি ক্লাসটা করাতে যাই। ঠিক আছে। আচ্ছা, রিয়া বলে একজন ভাবী শিক্ষিকা আমাদের প্রশ্ন করেছে যে আপনি স্কুলে গিয়ে দেখলেন যে স্কুলের মাত্র আপনাকে নিয়ে দুজন শিক্ষক বা শিক্ষিকা, আপনি ক্লাসগুলো কিভাবে পরিচালনা করবেন। আজকে একটা প্রশ্ন আলোচনা করছিলাম, ও এক ঘরের মধ্যে সব ঢুকিয়ে দিয়েছে, আর তুমি বলেছো মাত্র দুজন শিক্ষক সমস্ত ক্লাস কিভাবে পরিচালনা করবে। তো আমার মনে হয় এই ধরনের প্রশ্ন করলে তুমি বলবে স্যার আমি প্রথমে সমস্ত ক্লাসগুলোকে আলাদা আলাদা দাঁড়াতে বলবো, বা প্রেয়ার লাইনে আমি সেখান থেকে সংখ্যাটা নিয়ে নেব যে কোন ক্লাসে কতজন আজকে উপস্থিত হয়েছে,
এইবারে স্যার যদি দেখা যায় 1 2 3 4 4টে ক্লাসের মধ্যে 2টো ক্লাসে খুব বেশি হয়েছে এবং 2টো ক্লাসে কম হয়েছে। যেমন ধরুন 2টো ক্লাসে হয়তো 40 এসেছে এবং বাকি 2টো ক্লাসে হয়তো দেখা যাচ্ছে 20 করে এসেছে বা 30 করে এসেছে। তো আমি কি করব, একটা বেশি আরেকটা কম, একটা বেশি একটা কম, সেইভাবে আমি একটা গ্রুপ বানাবো এবং সেইভাবে আমি 2টো রুমে তাদেরকে কিন্তু বসাবো। অর্থাৎ 2টো করে ক্লাস একটা রুমে, ঠিক আছে? 2টো করে ক্লাস একটা রুমে বসাবো, কিন্তু বসানোর নিয়মটা থাকবে এরকম স্যার, যে 2টো শ্রেণীর বেশি শিক্ষার্থী এসেছে তাদের সঙ্গে একটা করে কম শ্রেণীর শিক্ষার্থী। এবার চেষ্টাটা আমার অবশ্যই থাকবে যে 1 এর সঙ্গে হয়তো 3 বা 4, 2 এর সঙ্গে অন্য দুটো, মানে 1 এর সঙ্গে যদি 3 কে দিই 2 এর সঙ্গে 4 কে দেবো, তাহলে কি হবে আমাদের স্যার, ওই মানে বেশি কম এবং একটু বোঝে একটু কম বোঝে, মানে এইরকম কম্বিনেশনটা রাখবো আমি, যে 2টো ক্লাসে বসাবো। এটা প্রথম কথা থাকবে। চেষ্টা করব যে ক্লাসটায় বা যে ঘরটাতে বসাবো সেই ঘরটা যেন অফিসে লাগোয়া হয়, কারণ একটা প্রাইমারি স্কুলে প্রায় দিন বিভিন্ন বাইরের মানুষ আসতে থাকেন, কারো সার্টিফিকেটের প্রয়োজন হয়, কারো কিছু জানার প্রয়োজন হয়। তো সেই জন্য আমি চেষ্টা করব আমার অফিস রুমের পাশেই যেন একটা রুম থাকে, যে রুমে কিন্তু আমি শিক্ষার্থীদেরকে বসাতে পারি, এই চেষ্টাটা করব। তাহলে এইভাবে তুমি আশা করি উত্তর দেবে। এবার তুমি কি বলবে, ক্লাসগুলো আমরা এমনভাবে অ্যারেঞ্জ করবো যেন যদি 2টো বোর্ড থাকে আমরা উভয় মুখে বসিয়ে দিলাম, একবার এদেরকে কাজ দিয়ে আলোচনা করে ওদেরকে কাজ দিয়ে আলোচনা করে এইভাবে ক্লাসটা করতে পারো। অথবা আমি এর আগে যে উত্তরটা দিচ্ছিলাম, এমন কিছু বিষয় সেদিন তুমি পড়ালে যে বিষয়টাতে ওরা সবাই উপকৃত হলো। ধরো ধরো তুমি আনন্দ পাঠ করিয়ে দিলে বা তুমি জগৎবাড়ি বই থেকে কিছু নীতি বাক্য পাঠ করালে, এই টাইপের কিছু বলতে চাইছি। আর দুজন আছো, একবার তুমি এই ক্লাসটা শুরু করলে, আরেকজন অন্য ক্লাসটা শুরু করলো, পরে কিছুক্ষণ পরে তোমরা অল্টারনেট করে নিলে। তো এইভাবে কিন্তু তুমি স্কুলটাকে চালাতে পারো। তো এই বিষয়টা তুমি বলতে পারো। আচ্ছা, নিজের সম্পর্কে বলুন। এই একজন ভাবী শিক্ষক বা শিক্ষিকা আমাকে জিজ্ঞাসা করেছে, তো আমি এটা বলবো, নিজের সম্পর্কে যদি বলতে বলে তোমার নাম থেকে শুরু করে তোমার বাবার নাম, তোমার গ্রাম, কোথা থেকে এসেছো, সমস্ত ডিটেলস বলে দেবে, এডুকেশন কোয়ালিফিকেশন বলে দেবে। তারপরে যদি কিছু তোমার স্ট্রং পয়েন্ট থাকে, যেমন তুমি কবিতা আবৃত্তি করতে ভালো লাগে বা কবিতা তোমার ভালো পারো, বা তুমি অবসর সময়ে গল্প ভালোবাসো বা গার্ডেনিং ভালোবাসো, মানে তোমার যেটা স্ট্রং পয়েন্ট আছে, তুমি গান করতে পারো, তুমি নাচ করতে পারো, যদি পারো সেইগুলো তুমি কিন্তু বলে দিবে, যে স্যার আমি অবসর সময় নাচতে ভালোবাসি বা অবসর সময়ে আমি গান করতে ভালোবাসি। তো এগুলো হচ্ছে তোমার স্ট্রং পয়েন্ট, এবং এই স্ট্রং পয়েন্টটাকে নিজের সম্পর্কে বলার সময় ঢুকিয়ে দেবে। তাহলে কি হবে, তোমার নেক্সট যে কাউন্টার প্রশ্ন যাবে সেখানে কিন্তু ওই তোমার স্ট্রং পয়েন্ট থেকে যাওয়ার একটা প্রবাবিলিটি থাকবে। হয়তো বললো তুমি গান ভালোবাসো, তোমাকে হয়তো বললো আচ্ছা বলুন তো যে ক্লাস 2 এর বইয়ে কি কি গান আছে, তুমি বললে এই গান আছে, ঠিক আছে আপনি একটা গানটা করে দেখান তো, মানে এরকম কাউন্টার গেল। তো সেই জন্য এই বিষয়টা তুমি চাইলে বলতে পারো, ঠিক আছে? আরেকজন ভাবি শিক্ষক বা শিক্ষিকা প্রশ্ন করেছে যে কবিতা লেখা হবি, কেমন প্রশ্ন করবে। তো দেখবে আমি একটা মিঠুনের একটা কবিতা দিয়েছি, খুব সুন্দর কবিতা, স্বরচিত কবিতা ওর। তো ওকে আমি কাউন্টার প্রশ্ন এটাই করেছিলাম যে তোমার তো কবিতা আবৃত্তি পছন্দ, তো আপনি একটা কবিতা শোনান আমাদেরকে। তখন সে প্রশ্ন করেছিল যে আমাকে স্বরচিত কবিতা নাকি কোনো কবির কবিতা শোনাবো। আমি বললাম আপনি আপনার স্বরচিতই শোনান। ও কিন্তু স্বরচিত একটা কবিতা শুনিয়েছিল, বেশ একটা সাপের কবিতা শুনিয়েছিল, সাপের খেলা দেখানো একটা। তো আমি তাকে প্রশ্ন করলাম নেক্সট, তার এই যে আপনি সাপের খেলা দেখালেন বা সাপ রিলেটেড, তখন আমি তাকে 2-4টে প্রশ্ন করলাম, কিন্তু ও সঠিক উত্তর কিন্তু তখন যথাযথ দিতে পারলো না। কিন্তু এটা যেন করলে হবে না, তোমাদের কি করতে হবে, এমন একটা কবিতা নির্বাচন করতে হবে, সেটা অন্য কোনো কবির হোক বা তোমার নিজের হোক, যেটাই তুমি বলো না কেন সেটা সম্পর্কে একদম ভালোভাবে ওয়াকিবহাল থাকতে হবে, যে আমার এই স্বরচিত কবিতাটা যদি বলে তাহলে আমি এটা বলবো, আর এখান থেকে কি কি কবিতার মধ্যে আমি কি কি ভাষা ব্যবহার করলাম তার উপরে আমার কাউন্টার নির্ভর করছে। তো এমন কোনো ওয়ার্ড যদি থেকে থাকে যার মিনিং ভালো, তাহলে সেইটা সম্পর্কে আমি জেনে যাব। এবার যদি কোনো কবির কবিতা বলি, সেই কবির নাম কি, যে কবিতাটা বললাম সে তার মূল কাব্যগ্রন্থের নাম কি, এই কবিতাটা কোন প্রেক্ষাপটে লেখা হয়েছিল, সেরকম যদি কোনো প্রেক্ষাপট থাকে সেটা বলবো, বা কবিতার মধ্যে ব্যবহৃত কোনো শব্দ বা কবিতার বিশেষ বিশেষ যে সার মর্ম যেটা থাকে, সেটা যদি কোনো কাউকে মিন করতে চায়, সেই মিনিংটা আমি ভালোভাবে বুঝে নেব। এবং সেই কবি তার জীবিত দশায় বা তার মৃত্যুর পরবর্তীতে যদি কোনো রকম অ্যাওয়ার্ড পেয়ে থাকেন, সেই অ্যাওয়ার্ডটা সম্পর্কে ভালোভাবে আমাকে কিন্তু বিস্তারিত জেনে থাকতে হবে এবং তাকে কিন্তু আমাকে বলতে হবে। তো আশা করছি এই টুকটাক বিষয়গুলো তুমি যদি জেনে যাও,
বা সেই কবির বাড়ি বা পরিচিতি যেটা আছে সেইটা। এবার যখন তুমি কবিতা বললে, তোমাকে এরকম কাউন্টারও যেতে পারে যে তাহলে আপনার জেলা তো এই, তাহলে আপনার জেলার কোনো কবি বা কবিতার কবির নাম বলুন, বা আপনার জেলায় কোনো সাহিত্যিকের নাম বলুন, তখন কিন্তু তোমাকে সেগুলো কিন্তু বলতে হবে। তো মোটামুটি এইরকম টাইপেরই কাউন্টার আশা করছি থাকবে, এর বাইরে থাকবে না। তো এই ছিল মোটামুটি আজকে যতগুলো প্রশ্ন আমি কালেক্ট করেছিলাম, সবগুলোই মোটামুটি আলোচনা করার চেষ্টা করলাম। তো সকলকে একটা জিনিসই বলবো, খুব পজিটিভ থাকো। আর একটা জিনিস তোমাদের মধ্যে কাজ করছে, স্বাভাবিক এটা, ওবিসি নিয়ে একটা কাজ করছে। তো আমি একটা জিনিস তোমাদেরকে এইটুকু আশ্বাস দিতে পারি, যেহেতু আমি আনঅফিসিয়াল কথা বলছি, মানে আমার একটা মানে মতামত আর কি, ঠিক আছে? তোমাদের পছন্দ হলে তোমরা গ্রহণ করতে পারো, আবার নাও পারো। একটু পজিটিভ মাইন্ডে ভেবে দেখো যে ওবিসির সমস্যাটা যদি হয়, তোমরা বলছো সমস্ত নিয়োগ বন্ধ থাকবে। এবার আমি মেনে নিলাম যে সমস্ত নিয়োগ আজ যে রায়টা বেরিয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমাদের বন্ধ থাকছে, কিন্তু এই জিনিসটা কিন্তু এমন না, এই কেসটা এমন কেস একটা না, এটা দীর্ঘদিন চলতে পারে না। দীর্ঘদিন এই কেসটা চলতে পারে না, মানে এর যে ফলাফল পজিটিভ আসুক বা নেগেটিভ আসুক, যাই আসুক খুব দ্রুত আসবে এবং তাড়াতাড়ি সমাধান হবে, এটা আমরা আশা রাখতে পারি। তার কারণ হচ্ছে আহ, আহ, মানে যদি দ্রুত সমাধান হয় তাহলে ভালো, আর যদি সমাধান না হয় তাহলে কিন্তু তোমাদের নিয়োগ আটকে থাকবে না, মানে আমি এটা বলতে চাইছি, ঠিক আছে? তোমরা যেটা ভয় করছো যে তোমাদের নিয়োগ হয়তো বন্ধ হয়ে যাবে বা এটা হবে, এটা কিন্তু কোনোদিন হতে পারে না। কারণ এটা যদি হয় তাহলে আমাদের যে প্রশাসনিক ডিপার্টমেন্টগুলো আছে সেগুলো তো ভেঙে পড়বে না। আজ তোমার ডাব্লিউবিসিএস অফিসার যারা নিয়োগ হয় প্রতি বছর বছর, সেটা হবে না। আদার্স বিভিন্ন যে নিয়োগগুলো হয় সেগুলো হবে না। এরকম যদি হতে থাকে তাহলে তো আমাদের পুরো সিস্টেমটাই ভেঙে পড়বে। তো সেই জন্য আমি বলবো খুব পজিটিভ ঠান্ডা মাথায় ভেবে দেখো। দুটো সম্ভাবনা হতে পারে। এক, এই কেসটা যদি চলতে থাকে তার প্যারালালি তোমাদের তাহলে নিয়োগ চলতে থাকবে। আর কেসটা যদি তোমার দ্রুত সমাধান হোক, পজিটিভ সমাধান হয়ে যায়, পজিটিভ হোক বা নেগেটিভ হোক, সমাধান যদি হয়ে যায় তাও তাও তোমাদের নিয়োগ হবে। তো আলটিমেট আমি আশা রাখতে পারি যে এই বিষয়টা সরকার তোমাদের গুরুত্ব দিয়ে দেখবে, এবং যেটা বললাম সেটা দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু তোমাদের হবেই। ঠিক আছে? তো এই বলার, তো সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে।